নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা অ্যাট 5। উত্তরবঙ্গের প্রচারে গিয়ে দেব শুনলেন জয় শ্রীরাম স্লোগান। গলা মিলিয়ে বিজেপি কর্মীকে স্বাগত জানান দেব। মানুষ যেন তৃণমূলের পক্ষে ভোট দেয় জানান দেব। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেই সময় দেখাবো, সঙ্গে দেবই বা কি বলেন দেখাচ্ছি। উনি বিজেপি কর্মী না, উনি আমার ভারতবাসী। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী, এবং আমরাই বিভাজন করে রেখেছি। আমরা হিন্দু, মুসলিম, টিএমসি, বিজেপি, গরিব বা বড়লোক, এইভাবে মানে ওদেরও দোষ না, বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে। বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না, সবই ভারতীয়। অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে। একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছিল না, একটি সুযোগ পেলো জয় শ্রীরাম বলার, এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপও বসে গেল। একটু কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এটাই তো ভালোবাসা। আর এই নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা। সৌজন্যের রাজনীতিকে এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জুই বিশ্বাস, রয়েছেন বিজেপির তরফ থেকে সৌমিক রাহা, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর। প্রত্যেকেই স্বাগত আমাদের এই আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলে যাব সরাসরি এই মুহূর্তে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির কাছে। রাজীব, ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেই সময়? দেখো, আজকে উত্তর দিনাজপুরে গিয়েছিলেন অভিনেতা দেব, তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ ঘাটালের তিনি, এবং ঘাটালের তিনি প্রার্থীও বটে। তিনি যখন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন, সেই সময় তিনি যখন বেরোচ্ছেন বিমানবন্দরের গেট থেকে, তখন তাকে উদ্দেশ্য করে, তাকে লক্ষ্য করে সে সময় আমরা দেখি যে কিছু স্লোগান সেখানে আসে, এবং সেই স্লোগান অবশ্যই জয় শ্রীরাম স্লোগান। যে স্লোগান দেখেছি আমরা তৃণমূলের অন্যান্য নেতারা, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত যে স্লোগান দেখে বিরক্তি প্রকাশ করেছেন, অনেক সময় দাঁড়িয়ে দ্বন্দ্ব হয়েছে। কিন্তু অভিনেতা দেব তিনি যখন আজকে বিমানবন্দর থেকে বেরোচ্ছিলেন এবং জয় শ্রীরাম স্লোগান চলছিল, তিনি কিন্তু সেই বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে যে যুবক স্লোগান দিচ্ছিলেন তার সঙ্গে প্রথমে করমর্দন করেন, এবং তার দিকে এগিয়ে গিয়ে তিনি আলিঙ্গনও করেন, এবং তারপরেই কিন্তু দেখা যায় সেই স্লোগান কার্যত একেবারে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। তার কারণ অভিনেতা দেবের এই আচরণে এবং তার এই আকস্মিক এগিয়ে যাওয়া এবং করমর্দন করা এবং আলিঙ্গন করার ঘটনায় কিন্তু যারা স্লোগান দিচ্ছিলেন, হয়তো তাকে বিরক্ত করার জন্য অথবা তাকে কোনোভাবে বিভ্রান্ত করার জন্য, তারা কিন্তু একেবারেই কার্যত হকচকিয়ে যান। কারণ অভিনেতা সাংসদ দেব সেই আচরণই করেন, এবং তারপর অভিনেতা যেটি বলেন যে তার কিন্তু এই জয় শ্রীরাম স্লোগান নিয়ে কোনো আপত্তি নেই। তার কারণ ভারতবাসীকে জয় শ্রীরাম স্লোগান বা রামের প্রতি ভক্তি কারণ শেখানোর প্রয়োজন নেই। তিনি সব ধর্মের প্রতি বিশ্বাসী, এবং সেক্ষেত্রে তার এই সৌজন্য এবং তার এই আচরণে কিন্তু বলা যেতেই পারে যে সেখানে যারা ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত বিজেপির তরফ থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা ছিলেন, যারা শোনা যাচ্ছে, তারা কিন্তু অভিভূত হয়েছেন দেবের এই আচরণে। পুরো বিষয় রাজীব তুলে ধরলে, অর্থাৎ কি হয়েছিল সেই সময়, আর এই নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে যাব শুভজিতের কাছে। অর্থাৎ সৌজন্যের রাজনীতির জায়গাটাই কি মূলত তৈরি করার চেষ্টা হলো, কি মনে হয়? দেখুন, আমার খুব মিক্সড একটা রিয়াকশন এটা নিয়ে আছে। অবশ্যই দেব এটাকে খুব সুন্দর ট্যাকেল করেছে, সে বিষয়ে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট না করে পাচ্ছি না। কিন্তু আমার বক্তব্যটা আরেকটু লার্জার, ব্যাপ্তিটা আরেকটু বড়। সেটা হলো যে আজকে ভারতবর্ষের এই যে সাধারণ মানুষগুলো, তাদেরকে কিভাবে এই ধর্মের গুলিগুলো রীতিমতো খাইয়ে দেয়া হয়েছে, এবং রীতিমতো আমাদের সর্দি কাশি হলে যে ধরনের গুলি খাওয়ানো হয়, এই ধর্মের গুলিগুলো খাওয়ানো হয়েছে। একদিকে কখনো অযোধ্যার রাম মন্দিরের, কখনো কেউ বলে আমি দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি, কেউ ফুরফুরা শরীফের রাজনীতি করে, কেউ করে আপনার মতুয়া মহাসংঘের রাজনীতি। এই রাজনীতিগুলোর ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের যে দুঃখ বেদনা, তাদের যে নিত্য নৈমিত্তিক যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। আজকে আপনি বলুন, এই যারা স্লোগান দিচ্ছিল, এদেরকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এরা লুজার। এদের ভাবতে হবে যে দেব, যার জন্য এরা রোদে পুড়ে বসে অপেক্ষা করছে,
সে কোটিপতি, সে ফিল্ম থেকে ইনকাম করে, সে পার্লামেন্টেরিয়ান, সে সেখান থেকেও ইনকাম করছে, তার কলকাতায় ফ্ল্যাট আছে, সে কোটি কোটি টাকা ইনকাম করে। কিন্তু এদের আজকের কি, বরং তাদেরকে দেবকে জিজ্ঞেস করার উচিত ছিল যে দেবের পার্লামেন্টে উপস্থিতি কেন কম, দেব ঘাটালের সাংসদ হিসাবে কতটা রাস্তা করেছে, কতটা নতুন কল বসিয়েছে, সেখানকার মানুষের নতুন কটা পাকা বাড়ি হয়েছে। সেই জায়গায় দেব যে পদ্ধতি অবলম্বন করেছিলেন সেটা নিয়েই তো আলোচনা, সেখানেই কি সৌজন্যের বিষয়? জয়ের কাছে আসবো, কিন্তু তার আগে শ্রমিক, বিরোধী রাজনৈতিক দল কিন্তু সেই জায়গায় দেবের এই অবস্থানটা কোন চোখে? দেখুন, প্রথমেই আমি বলি যে আজকে যে ঘটনাটা ঘটলো, আমি তো ব্যক্তিগতভাবে অত্যন্ত সংশয় প্রকাশ করছি। যদি আগে না মানে লিস্ট বেরিয়ে যেত, তাহলে দীপক অধিকারী এইবারে অন্তত পার্লামেন্ট ইলেকশনে টিকিট পেতেন কিনা যথেষ্ট সন্দেহ। আর আমি যখন কথা বলছি সেই সময় ওদিকে দেবকে কে ফোন করছে বা কি ধমক আজকে তার জন্য অপেক্ষা করছে, কারণ গুরুর ইচ্ছে মতন তো জিনিসটা হয়নি। দেব আজকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে জয় শ্রীরামের প্রত্যুত্তর করতে হয়। কিন্তু এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে জয় শ্রীরামকে গালাগাল দিচ্ছে বলে যা প্রত্যুত্তর করেছেন, তো সেটাও তো একটা উনি প্রত্যেককে শিক্ষা দিতে চেয়েছিলেন। এবং মাথায় রাখতে হবে, মূল নেত্রী মুখ্যমন্ত্রী, তার যে চলন চালবালন এই সমস্ত কিছু থাকে, তা থেকে কিন্তু নিচুতলার কর্মীরা বা প্রত্যেক অন্য নেতা কর্মীরা শেখে। এবং এতদিন আমরা সেই চিরাচরিত প্রথাটাও দেখে এসেছি। সেই প্রথা ভাঙার জন্য এবার দীপক অধিকারীকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, এটা আমার অত্যন্ত জানার একটা বড় আগ্রহ। বক্তব্য উঠে আসছে, অবশ্যই করে উত্তর খোঁজার চেষ্টা করব। জুই বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, কি বলছেন শুনে নেব। দেবের আজকের এই বক্তব্য, আজকের এই অবস্থান সৌজন্যের জায়গা কি মনে হয়? শিলাদিত্যদা, প্রথমেই বলি যে আজকে সৌজন্যের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের থেকে সকলের শেখা উচিত। পশ্চিমবঙ্গে যে এখনো গণতন্ত্র কায়েম রয়েছে, তারই একটি উদাহরণ আজকে দেব পেশ করলেন সকলের সামনে। জয় শ্রীরাম স্লোগান বিজেপিকে দিতে হয়, ভোট আসলে দিতে হয়, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের কর্মীদের দেখলে দিতে হয়। কিন্তু আমরা ভগবানের নাম নিয়ে রাজনীতি করি না, কারণ ভগবান আমাদের হৃদয়ে থাকেন। আমরা জয় সিয়ারাম বলি, আমরা রাম রাম বলি। সকালবেলা যখন কেউ বাড়িতে দুধ দিতে আসেন তাকেও রাম রাম বলি, খবরের কাগজ দিতে আসে তাকেও রাম রাম বলি। কিন্তু এটা রাজনীতি করার জন্য ভগবানকে যেভাবে বিজেপি ব্যবহার করেন, আমরা সেই রাজনীতিটিতে বিশ্বাস করি না। আমরা আজকে দেখছি প্রসূন বন্দ্যোপাধ্যায় হোক বা দেব, যার কথা আপনারা বলছেন, দেব, দীপক অধিকারী, এরা প্রত্যেকেই রামনবমীর শোভাযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এদের যার যার এলাকায় তারা রামনবমীর মিছিল বার করেছিলেন, কিন্তু কোথাও আগ্নেয়াস্ত্র হাতে, কোথাও তাদেরকে ডিজে বাজিয়ে আগুন জ্বালিয়ে রামের নাম করতে কোথাও দেখা যায়নি। এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এটাই ভগবানের প্রতি আমাদের আস্থা, ভগবানের প্রতি আমাদের বিশ্বাস, ভগবানের প্রতি বাংলার মানুষের যে সংস্কৃতি, সেটা আমরা এইভাবেই প্রকাশ করি। আমরা বিজেপি নই। আসবো আলোচনা। একটু আগে শ্রমিক যে প্রসঙ্গ তুলে ধরেছিল, অর্থাৎ 2019-এর ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে স্লোগান দেওয়ার ঘটনা, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল 2019-এর দেখাবো। কালকে গুটিয়ে ও 1 সেকেন্ডে বেরিয়ে যাবে। কোন দাদা কোন মস্তানি বাড়ির সামনে চামড়া গুটিয়ে চলো ভাই মিনিট নামিয়ে নাও। তো এখানে যে ছেলেগুলো করছিল জায়গাটার নাম নাও, পুরো রাখা চেকিং হবে, বাড়ি তো বাড়ি হোক, দেখে নাও তো জায়গাটার নাম নাও। ঠিক এই প্রশ্নটাই কিন্তু বিজেপির তরফ থেকে করা হচ্ছিল। 2019-এর এই ঘটনার কথাই কিন্তু বলা হচ্ছিল, কি বলবেন? জুই, 2019-এর এই ঘটনা, যে ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে এই স্লোগান এবং তারপরের পরিস্থিতি। অডিও শুনতে পাচ্ছিলাম না।
শিলাদিত্যতা, সেটাই আমরা বলছি যে আমরা রাস্তাঘাটে ভগবানের নাম নিয়ে আমরা রাজনীতি করি না। আমাদের রাম আমাদের হৃদয়ে থাকেন। ওনারা রাজনৈতিক স্লোগান হিসেবে রামকে ব্যবহার করেন, ওনারা রামকে ধর্মকে নিয়ে রাজনীতি করেন। আমাদের মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য আমাদের রাজনীতি, কর্মর জন্য আমাদের রাজনীতি। মানুষের যেটা সুবিধে হয় 365 দিন মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা, মন্ত্রী, কাউন্সিলর, সাধারণ কর্মী প্রত্যেকে থাকেন। মানুষের সুবিধার জন্য, আজকে মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমরা রাজনীতিটা করি। মানুষ যাতে সময় মতো রেশনটা পান, জলটা পান, বাড়ির সামনে রাস্তাটা হয়ে যায়, লাইটটা ঠিক মতো জ্বলে, এগুলো দেখার জন্য আমরা রাজনীতিটা করি। আমরা বিজেপি একটু প্রতিক্রিয়া নিয়ে নিতে হবে। ধর্মের নামে রাজনীতি করার কথা বলছেন এবং তারই সঙ্গে স্লোগানকে ব্যবহার করার কথা বলছেন। যারা সৌজন্যতার এত বড় বড় বুলি আওড়ালো, ধর্মের নামে রাজনীতি কে বলেছিল? যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। কে বলেছিল আমি ইফতারে যাচ্ছি আপনারা সবাই আসুন, এখানে যেই গরুটা দুধ দেয় তার লাথি? কে বলেছিল? বিষ্ণু মাতার জন্ম প্রদায়িনী সেই দেবী কে? এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওপেন মঞ্চে ভুলভাল সকল ধর্মের সবার অধিকার রয়েছে। ভুলভাল বিড়বিড় করে চন্ডী পাঠ, তারপরে এই আঙ্কুমাদ্দা আমাকে সব হারিয়ে দিল, এই কথা কে বলেছিল? আপনি যদি আমাকে বলতে না দেন, আপনাকে কিন্তু এরপরে আপনার প্রত্যেকটা টাইমে আমি ডিস্টার্ব করব। শুনতে দিন। আমরা একটি সাম্প্রদায়িক, আপনি একাই বলে সাম্প্রদায়িক উস্কানিতে আমরা চলি না। মুখ্যমন্ত্রী নিজের কথাগুলো আগে আপনারা শুনুন। উস্কানি কাকে বলে? উস্কানি কাকে বলে? একটা ব্যক্তিগত একটা নিজের ইস্যুর জন্য একটা সম্প্রদায়কে কেন্দ্র করে নোংরা রাজনীতি করেন আপনারা। একটা সম্প্রদায়কে আপনারা গরুর সাথে তুলনা করেছেন, আপনারা একটা সম্প্রদায়কে গরুর সাথে তুলনা করেছেন। এর থেকে লজ্জাজনক ঘটনা ভারতবর্ষে হতে পারে না। কোন রাজনৈতিক দল আজ অবধি করেনি। দুজনকে একটুখানি থামাতে হবে। আর এই সৌজন্যের রাজনীতি নিয়ে আমরা আলোচনায় ফেরত আসবো। আর দেব জি 24 ঘন্টাকে ঠিক কি বলেছে তাও আপনাদের সামনে তুলে ধরবো। একটা বিরতির পর চোখ রাখুন বাংলা at 5-এ। সৌজন্যের রাজনীতি, এই নিয়ে আলোচনা আমাদের চলছে। সঙ্গে 3 অতিথি রয়েছে, আসবো তাদের কাছে, কিন্তু তার আগে শুনে নেবো জি 24 ঘন্টাকে দেব টেলিফোনে ঠিক কি জানান। নেতারা যেভাবে সমাজকে আজকে ভাগ করে রেখেছে, দেশকে আজকে ভাগ করে রেখেছে, মানে আমি সমস্ত দলকে বলছি যে কোথাও যেন আমরা নিজের একটা দেশের মধ্যে একটা যুদ্ধ লড়ছি, নিজেদেরকে ভাগ করে, কখনো হিন্দু মুসলিমের নামে, কখনো খাওয়া দাওয়া নামে, কখনো অনেক কিছুর নামে। আমার মনে হয় কি ছোটবেলা থেকে আমাদেরকে এইটাই তো শিক্ষা শিখিয়েছে বাবা মারা, স্কুলে বলো বা এখানে কে সবাইকে সম্মান দেওয়া, তো আমার মনে হয় না আমি ভীষণ ভীষণ বড় কিছু একটা কাজ করেছি। বাট সৌজন্য রাজনীতি আজকে সত্যি দরকার এবং আমি জি 24 ঘন্টাকে ধন্যবাদ জানাবো। সংক্ষিপ্ত সময় আমাদের 3 অতিথির কাছে আসবো। প্রথমেই চলে যাবো এই মুহূর্তে শুভজিতের কাছে। শুভজিৎ, সৌজন্যের রাজনীতি কিন্তু স্লোগান কোথাও কি এই একটা উচ্চতা বা উগ্রতার জায়গায়, যেখানে বারবার করে আলোচনার জায়গা চলে আসে বা বিতর্কের জায়গা চলে আসে, তার কি সৃষ্টিও করে দেয়? দেখুন, আমি তো একেবারে আবারও বলছি, এই পুরো ধর্মকে রাজনীতির মধ্যে খুব সুচতুরভাবে ঢুকিয়ে দেওয়াতে ভারতবর্ষের যে সাংবিধানিক গণতন্ত্রের যে ভ্যালুস, যে প্রিন্সিপালস গুলো ভারতের সংবিধান নির্মাতারা দেখেছিলেন, সেটা কিন্তু কোনো না কোনো জায়গায় উইক হয়। তাই দেব আজকে যে উত্তরটা দিলেন কিছুক্ষণ আগে জি 24 ঘন্টাকে ফোন করে, আমি তার সাথে একেবারে সহমত। এবং মুখ্যমন্ত্রীকে দেখে যে জয় শ্রীরাম ধ্বনি, এই মানুষগুলো, সাধারণ মানুষগুলো, তাদেরকে ধর্মের গুলি এমন ভাবে খাইয়ে দেওয়া হয়েছে যে তারা, তাদের চাকরি নেই, রুটি রুজি নেই, মাথার উপর ছাদ নেই, তারা সেগুলো ভুলে গেছে। একটু জুয়ের কাছে যেতে হবে। জুই কি বলবেন? আমি একটাই কথা বলবো যে আজকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র মজুত রয়েছে, যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে নেই। সৌজন্যতা বিজেপি বোঝে না। আজকে আমরা যখন দেখি মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পান, তখন দিলীপ ঘোষ বলেন বারমুডা পরে বেরোনো উচিত। তাই আজকে আমরা বলবো যে যারা সৌজন্যতা নিয়ে কথা বলার যোগ্য নয়, তাদেরকে দয়া করে এই আলোচনায় রাখবেন না, কারণ সৌজন্যতার কি এটা বিজেপি বোঝে না। আমাদের বক্তব্য হচ্ছে, দেখুন আজকে ইতিমধ্যে যে দলের নেত্রীর কাজ আজকে বলেছে তুই তুকারি, ওপেনলি আজকের দিনে বলেছে ওপেনলি তুই তুকারি ছাড়া যার মুখে কোনো ভাষা নেই। যে দলের নেত্রী রঞ্জিত কুমার বচনদাকে শুধু গাড়ি দেরি হচ্ছে বলে এখানে ভোটে ঝুলি ভরানোর জন্য সে বলে কিম্বুত কিবাকার প্রধানমন্ত্রীকে বলছে কিম্বুত কিবাকার, স্বরাষ্ট্রমন্ত্রীকে বডি শেমিং, স্বরাষ্ট্রমন্ত্রীর বডি শেমিং করছে। এত বড় অসভ্য একটা ভাষা বলছে হোটেল কুত্তু,
তিনি বোঝেন, তিনি কি বোঝে কে? অনেকগুলো প্রশ্ন তার উত্তর খোঁজার চেষ্টা করতে হবে, কিন্তু সময় একেবারেই সংক্ষিপ্ত, তাই এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বাংলা এট 5 আজকের মতো এই পর্যন্ত। চোখ রাখুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।